কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এর 12তম ব্যাচ। আমি আছি আপনাদের সাথে। আমি রাজন কুমার দেবনাথ বলছিলাম। আমি কর আইনজীবী হিসেবে কাজ করে যাচ্ছি। ঢাকা ট্যাক্সেস বারের মেম্বার হিসেবে আছি। আবার পাশাপাশি আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জের লোকাল ট্যাক্সেস বারের মেম্বার হিসেবে কাজ করে যাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি হিসাব বিজ্ঞানে অনার্স মাস্টার্স, তারপরে আইচিপি এলএলবি কনফার্ম করে প্রফেশনালি ট্যাক্স এবং ভ্যাট নিয়ে কাজ করে যাচ্ছে। হ্যাঁ, পাশাপাশি একাডেমিটা পরিচালনা করি। আমাদের একাডেমির মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স আমরা অফার করে থাকি। এর মধ্যে উল্লেখযোগ্য কোর্স হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, তারপর হচ্ছে পার্সোনাল ট্যাক্স ম্যানেজমেন্ট, কর্পোরেট ট্যাক্স ম্যানেজমেন্ট, ভ্যাট এক্সিকিউটিভ আর ম্যানেজমেন্ট ট্রেনিং, লাইন ম্যানেজমেন্ট। এই টাইপের কোর্সগুলি আমরা অফার করে থাকি। প্রায় অফার করি, কন্টিনিউ হয় না, সময়ে সময়ে আমরা অফার করে থাকি। এই ক্লাসগুলি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এগুলি করানো হয়। এছাড়াও আমাদের আরো বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কোর্স আমরা পরিচালনা করে থাকি। এটা হচ্ছে আইটি রিলেটেড, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এই টাইপের বিভিন্ন ধরনের কোর্স যেটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে ছোট পরিসরে কিছু কথা। এখন যে পর্যালোচনাটা করব সেটা হচ্ছে বিগত সময়ের যে পরীক্ষাগুলি হয়েছে সেই পরীক্ষাগুলো নিয়ে আমরা একটা পর্যালোচনা করব। ঠিক আছে, এর মধ্যে শুরুতেই আমি বলে রাখি, গত বছর মানে 24-এ যে পরীক্ষাটা হয়েছে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2024, এই বছর যে পরীক্ষাটা হয়েছে সেটার সাথে পূর্বে আরো যে পরীক্ষাগুলি হয়েছে এর সাথে কিন্তু বিস্তার ফারাক আছে। 17, এর আগে সম্ভবত হয়েছে 17-র আগে 12, ঠিক আছে, 12-র আগে 9। হ্যাঁ, ধরেন এরকম আরো 4-5টা পরীক্ষা আছে। ওই যে পরীক্ষার মান বা কোয়ালিটি এর সাথে 24-এর যে পরীক্ষা এটার যে মান অনেক পার্থক্য আছে। ঠিক আছে, অনেক ক্ষেত্রেই বেশ পার্থক্য আছে। এরপর একটু দেখি। হ্যাঁ, এখানে সব ডেসক্রিপটিভ। হ্যাঁ, ডেসক্রিপটিভ। আমি দেখি কিভাবে ওরা কোশ্চেন করেছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে আয়করের অবদান বা ভূমিকা। হ্যাঁ, 10টি বাক্য লিখুন। 5 নাম্বার। একজন কর আইনজীবী হিসেবে করদাতাকে আপনি যে সকল সেবা প্রদান করবেন তার উপর 5টি বাক্য লিখুন। একজন কর আইনজীবী হিসেবে আয়কর রাজস্ব আহরণে আপনার ভূমিকা ও গুরুত্বের উপর 10টি বাক্য লিখুন। তার মানে দেখেন, এই যে দুইটা কোয়েশ্চেন, প্রথমটা ট্যাক্স রিলেটেড, মানে এই দুইটা কোয়েশ্চেন এখানে 10 নাম্বার, এটা কিন্তু একেবারেই মানে স্ট্রং কোয়েশ্চেন না। ঠিক আছে, আর্থসামাজিক উন্নয়নে আয়করের ভূমিকা, এটাও স্ট্রং কোয়েশ্চেন না, এরপরে ধরে নিলাম যে এটা ঠিক আছে। আর এই যে মাঝখানে দুটো প্রশ্ন একেবারেই স্ট্রং কোয়েশ্চেন না, হ্যাঁ, এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে। আচ্ছা, উৎস করের দুটি উদাহরণ দিন। হ্যাঁ, এটা এটা আমাদের ট্যাক্সের সাথে যায়। দান করের উপর 5টি বাক্য লিখুন। হ্যাঁ, এটা ঠিক আছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি, অর্থাৎ সবই হচ্ছে 5-5 করে। দেখেন, একটা বিষয় খেয়াল করেন, এই অ্যানালাইসিসটি আমার এই জন্য দরকার যে আমরা যে সামনে ক্লাস করাবো বা আমরা যে পড়বো, আমি কতটুকু একটা প্রশ্নে আমি গুরুত্ব দিব, কতটুকু গুরুত্ব দিব। এখন আমার সর্বোচ্চ নাম্বার হচ্ছে 5, তাহলে আমি কি পুরো 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা আমি আত্মস্থ রাখবো? এটা কি আত্মস্থ রাখা কি ঠিক হবে? ঠিক হবে না। তার মানে আমি 5-এর সর্বোচ্চ 5, 6 থাকে একটা কোয়েশ্চেন, এর বেশি থাকে না। সারা সারা প্রশ্নে একটা কোয়েশ্চেন পাবেন যেটা 6 নাম্বার, 5 নাম্বার। এখানে অ্যাভারেজে সব কয়টাতেই 5, এটা হচ্ছে 24 সালে। আচ্ছা, তারপরে আসেন, উপকর কমিশনারের আদেশে করদাতা সংক্ষুব্ধ হলে একজন কর আইনজীবী হিসেবে করদাতাকে আপনি কি পরামর্শ দিবেন? ঠিক আছে। তারপরে জনাব আব্দুর রহিম, এটা হচ্ছে অঙ্ক আসলো, তাই তো? এটা হচ্ছে ছোট একটা অঙ্ক, 5 নাম্বারের, যে কর বর্ষে তার মোট করযোগ্য আয় এত টাকা, তিনি 30,000 বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন। জনাব আব্দুর রহিমের প্রদেয় কর নিরূপণ কর। জাস্ট স্ল্যাবের উপরে একটা অঙ্ক, স্ল্যাবের উপরে ক্যালকুলেশন করবেন, হয়ে যাবে। আয়কর আইন 2023 কিভাবে সংশোধন করা যায় তার উপর 5টি বাক্য লিখুন। আচ্ছা, কিভাবে সংশোধন করা যায়, তার মানে এগুলি সব মানে বর্ণনামূলক প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে আপনি না পড়লেও পারবেন। আপনি না পড়লেও পারবেন, তাই না? এই যে এখানে প্রায় 30 নম্বরের মতো আছে, না পড়লেও পারবেন। কেউ যদি কোনোদিন ইনকাম ট্যাক্সের বই হাতে না নেয় তবুও সে পারবে। আচ্ছা, তারপরে কর দিবসের উপরে 5টি বাক্য লিখুন। আচ্ছা, তারপরে হচ্ছে কি, এটা একটা হিসাব বিজ্ঞানের অঙ্ক। কত আসলো? 8। এটা মনে রাখবেন, হিসাব বিজ্ঞানে আমরা এখানে পেলাম 8, আর পরেরটাতে পেলাম 12। তার মানে হিসাব বিজ্ঞান থেকে আসলো কত? 20। হিসাব বিজ্ঞান থেকে আসলো হচ্ছে 20 নাম্বার। এটা আপনার যারা বিশেষ স্পেশালি কমার্স আছেন তাদের জন্য যদি আপনি অ্যাটেনশন দিতে পারেন তাহলে প্লাস পয়েন্ট, আর অ্যাটেনশন দিতে না পারলে অ্যাভারেজ, কিন্তু আপনার জন্য অ্যাভারেজ। কারণ সবসময় যে অঙ্কটা আপনার কাছাকাছি থাকবে এরকম না। তবে এই প্র্যাকটিস গুলো আমি করানোতে গত বছর আমার মানে স্টুডেন্টদের রেজাল্টটা ভালো ছিল, কারণ এগুলি আমার খুব সুন্দর করে সাজানো আছে বিষয়গুলো। তারপরে তারপরে চলেন, জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর 10টি বাক্য লিখুন।
5 এক কথায় প্রকাশ করুন। এগুলি সাধারণত কখনো আসে নাই। হ্যাঁ, বাংলার উপর আসলেও ট্যাক্স রিলেটেড কিছু কথা ছিল বাংলায়, যেমন ধরেন উপকর কমিশনের নিকট আপনি একটা আবেদন লিখুন, এটা ছিল বাংলা, মানে ট্যাক্স রিলেটেড একটা বাংলা ছিল। আর এখানে চলে এসে গ্রামার, এরকম থাকে না, আমরা পিছনে যে দেখবো এরকম থাকে না। সেটার জন্যই বলছিলাম এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, স্ক্রিনে অনুগ্রহ করে কেউ দাগ দিবেন না, হ্যাঁ, তাহলে এই যে আমার অ্যাটেনশনটা চেঞ্জ হবে, অ্যাটেনশনটা চেঞ্জ হলে ঠিক আছে, আমাকে এই যে অ্যাটেনশন চেঞ্জ হলে আমাকে আবার সেখানে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরে চলেন, এক কথায় প্রকাশ আমরা দেখলাম 5, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই 5। আচ্ছা, তারপরে ইংরেজিতে অনুবাদ করুন। তারপরে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখুন, ওই যে টু দ্য ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। আচ্ছা, তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। এই ধরনের পূর্বে কখনো আসে নাই। ধরেন এই অ্যাপ্লিকেশনটা ঠিক আছে, কিন্তু এখানে যে গ্রামার নিয়ে আসলো এটা আসে নাই কখনোই আগে। তারপরে হচ্ছে ধরেন ইংরেজিতে অনুবাদও আসে নাই। তারপরে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, আচ্ছা এটা এটা বাদ দিলাম। এক কথায় প্রকাশ, এই ধরনের গ্রামাটিক্যাল কোনো ফ্যাক্টর পূর্বে ছিল না। এটা হচ্ছে 24-এর কোয়েশ্চেন। এখন চলেন যাই 17 সালের কোয়েশ্চেন। হ্যাঁ, এখানে প্রায় 30 থেকে 40 নাম্বার আছে, হচ্ছে পুরোটাই বর্ণনামূলক, তাই না? এখন চলেন আমরা 17 সালের কোয়েশ্চেনটাতে যাই। আমরা আজকে মানে শুরুতে অ্যানালিসিসটা থাকলে আমাদের জন্য পড়াটা ভালো হবে। তারপরে আমরা কিছু সংজ্ঞা দেখবো। হ্যাঁ, আমাদের ক্লাসে আজকে সংজ্ঞা আছে, দেখবো। এখন দেখেন, স্যার এই পুরানো কোশ্চেন গুলো দিয়ে দেওয়া হবে পিডিএফটা? হ্যাঁ দিয়েছি, গতকালকে দিয়েছি। যারা পাননি তাদেরকে আমি বলেছিলাম আজকে আবার ফরওয়ার্ড করে দিতে। এগুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি, গতকালকেই দিয়েছি মনে হয়। না, আপনার কি পেয়েছেন? একটু বলেন তো আমাকে, আপনার কি পেয়েছেন? জি স্যার, গ্রুপে পেয়েছি। আমি স্যার গ্রুপেও মাত্র দিয়েছি, আমি মেইলেও দিয়েছি, ওই যে মেইলেও দিয়েছি। স্প্যাম, হ্যাঁ right. ইনবক্সের স্প্যামে ছিল, ওখানে মাত্র আমি দেখলাম আপনি আচ্ছা, বলার পরে হ্যাঁ এসেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যারা এই যে প্রাইমারিতে পাননি তারা একটু স্পামটা চেক করেন। হ্যাঁ ঠিক আছে, নাহলে আমি আবার দিব, আবার দিলেও তো আপনি পাবেন না, কারণ আপনি যদি ওইখান থেকে ইনবক্সে না আনেন, যে নট স্পামে ক্লিক না দেন, আপনি তো আবার দিলেও পাবেন না, তাই না? একটু চেক করে আপনারা একটু জানাবেন আমাকে, কারণ আমি সবাইকে দিয়েছি, আর যারা আজকে জয়েন করেছেন তাদেরকে তো আমি দিতে পারিনি। আচ্ছা, এইবার চলেন, এটা তো 24-এর গেল। এইবার দেখেন, মানে প্রশ্নের এই 17 সালের প্রশ্নের মানটা দেখেন, এটাই ধারাবাহিক ছিল, এর পূর্বের গুলির সাথে এভাবে মিল পাবেন। সংক্ষিপ্ত উত্তর ছিল 1 করে 10। 17-18 কর বছরে মহিলা করদাতার করমুক্ত আয়ের সীমা কত? পুরোটাই ট্যাক্স রিলেটেড। গাজীপুর সিটি কর্পোরেশনের একজন করদাতার জন্য 17-18 কর বছরে ন্যূনতম করের পরিমাণ কত? চলতি কর বছরে কোনো ব্যক্তি করযোগ্য আয় থাকা সত্ত্বেও রিটার্ন দাখিল না করলে আয়কর অধ্যাদেশ 1984 এর কোন ধারায় রিটার্ন তলব করতে হবে? ব্যক্তি করদাতাদের জন্য ট্যাক্স ডে কত তারিখ? এই কোয়েশ্চেন কিন্তু বারবার আসে, ট্যাক্স ডে, হ্যাঁ, এটা মনে রাখবেন। আয়কর অধ্যাদেশ 1984 অনুযায়ী কর পরিদর্শক আয়কর কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত কিনা? তারপর আয়কর আইনে উপকর কমিশনার বলতে কি বোঝায়? মানে পুরোই ট্যাক্স রিলেটেড কোয়েশ্চেন। হ্যাঁ, আয়কর আইন অনুযায়ী আয়ের খাত কয়টি? হ্যাঁ, আবাসিক গৃহ সম্পত্তির আয় নিরূপণে বার্ষিক মূল্যের কত শতাংশ মেরামত খরচ? ব্যবসা খাতের আয় নিরূপণ একজন কর্মচারীর জন্য অনুমোদনযোগ্য পারকুইজিট এর সর্বোচ্চ পরিমাণ কত? 12 ডিজিট টিআইএন না থাকলে ব্যাংক সুদের উপর কত শতাংশ হারে উৎস কর কর্তন করতে হয়? তার মানে একটা কোশ্চেনও ট্যাক্স রিলেটেড, মানে ট্যাক্স রিলেটেড এর বাইরে না, তাই না? তারপরে আসেন টিকা, উল্লেখিত নতুন আয়কর আইনের বিষয়ে আপনার পরামর্শ। তার মানে এই টাইপের কিছু কোয়েশ্চেন কিন্তু থাকে। হ্যাঁ, এটা রাখবেন। 10 নাম্বার, বিনিয়োগজনিত কর রেয়াত, কর অবকাশ, ট্রান্সফার প্রাইসিং, স্পট অ্যাসেসমেন্ট, পুরোই ট্যাক্স রিলেটেড। তারপরে একটা অঙ্ক আসলো না, মোটায়, মানে এই যে এটা হচ্ছে যে বাস্তব বিধির প্রয়োগ, এটা হচ্ছে ট্যাক্সের অঙ্ক, ঠিক আছে। মোটায় কত আয়কর রেয়াতের পরিমাণ, নিট প্রদেয় কর, সারচার্জের পরিমাণ, রিটার্নের সাথে প্রদেয় করের পরিমাণ। এটা হচ্ছে 10 নম্বরের একটা অঙ্ক আসলো, ঠিক আছে। তার মানে এটা আমরা একটু মনে রাখবো, অঙ্ক কত? 10। এই যে দেখেন ইংরেজি, আমি যে বলছিলাম বাংলা ইংরেজিটা কেমন আসতো, ইংরেজিতে প্রবন্ধ লিখুন, অর্থাৎ গুড গভর্নেন্স অ্যান্ড মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ইন এনবিআর। আপনি 10 লাইনের একটা প্রবন্ধ লিখলেন, এটা হচ্ছে ছিল ইংরেজিটা, ঠিক আছে। আবার বাংলাটা কি ছিল? গণমুখী ও করদাতা বান্ধব কর ব্যবস্থা গঠনে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগের বিষয়ে আপনার মূল্যায়ন ও পরামর্শ উল্লেখপূর্বক একটি রচনা লিখুন। দেখেন, তার মানে এইটা ছিল বাংলা, এটা ইংরেজি। তার মানে বাংলা ইংরেজিটা ছিল এই টাইপ, কিন্তু গ্রামার কখনো আসে নাই। এখন সামনে কি হবে জানি না, আমরা প্রস্তুতি রাখবো, ঠিক আছে। তারপরে
এখানে আরো বিষয় আমরা মনিটরিং করব। উৎস কর মানে অর্থাৎ ইনকাম ট্যাক্স রিলেটেড কোয়েশ্চেন। এখন একটা বিষয় আমরা আরেকটু দেখবো, আপনি মার্কটা একটু দেখেন। মার্ক 1, 4, 5, এখানে সর্বোচ্চ মার্ক কত? 5। আচ্ছা, মানে এগুলি তো ট্যাক্স রিলেটেড কোয়েশ্চেন, আমি আর যাচ্ছি না। এখানে সর্বোচ্চ মার্ক কত? এখানে কিন্তু 3টা কোয়েশ্চেন দেখেন, টোটাল নাম্বার হচ্ছে 10, কিন্তু এখানে এখানে 2, 4, 4, সর্বোচ্চ নাম্বার 4। তারপরে দেখেন 3, 6, 1, মানে সর্বোচ্চ নাম্বার 6, মানে যেটা বর্ণনামূলক প্রশ্ন সেটা সর্বোচ্চ নাম্বার হচ্ছে 6। এডিআর যেটা বর্ণনামূলক প্রশ্ন সেটা হচ্ছে 5। তার মানে সর্বোচ্চ নাম্বার 6 একটা কোয়েশ্চেনে থাকে যেটা বর্ণনামূলক। উপরে যাই, ম্যাক্সিমাম কোয়েশ্চেন 1, 2, 1, 2, 3, 1, 2, 3। আর 5 নম্বরের কোয়েশ্চেন আছে একটা, 5 নম্বরের কোয়েশ্চেন দুইটা, একটা 6 নম্বরের কোয়েশ্চেন আর 4, 4। তার মানে আমরা যে প্রস্তুতি নিব সেখানে কিন্তু আমরা এত ডিপলি যাব না কোথাও। ডিপলি যদি না যায় তাহলে আমি বেশি রিসিভ করতে পারবো। আমার প্রস্তুতি থাকবে 1, 2, 3, 4, 5, সর্বোচ্চ 5। তার মানে আমি সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবো যখন আমি শর্ট করে ফেলবো ব্যাপারগুলি। আর যদি ডেসক্রিপটিভ বা বড় ব্যাপারগুলিকে ফোকাস দেই তখন কি হবে? তাহলে আমি মূল বিষয়টা হারিয়ে ফেলবো, আমার স্মৃতিতে এত কিছু থাকবে না, যেহেতু এটা আইনের। দেখেন অনেক 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 প্রশ্নে কিন্তু আইনের ধারা উল্লেখ করা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা অ্যানালাইসিসটা আমাদের গেলো। আর হচ্ছে হিসাব বিজ্ঞান, এখানে কত আছে? 10। তার মানে 24-এ পেলাম হিসাব বিজ্ঞান হচ্ছে 20, 17-তে পেলাম হিসাব বিজ্ঞান হচ্ছে 10। কি আসছে? ট্রায়াল ব্যালেন্স। আর 24-এ কি আসলো? কস্ট অফ গুডস সোল্ড আসলো, তাই তো? আরেকটা কি যেন আসলো দেখলাম। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এই হচ্ছে আমার 17। এখন এর আগে আর একটা কোশ্চেন শুধু দেখবো, তাহলে আমাদের একটা ধারণা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের একটা ধারণা হয়ে যাবে যে আমাদের তাহলে কিভাবে প্রস্তুতি নিতে হবে। 17-এর আগে হচ্ছে 12। ঠিক আছে, 12 সালটা শুধু দেখবো। এটা 7-এ আমরা যাবো না আর, এতগুলি আর দেখতে হবে না। 12টা দেখি। হ্যাঁ, এই যে 12, দেখেন 12 সালে। হ্যাঁ, এখানে টাইপটা কি কোয়েশ্চেনের? তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি 12টা হচ্ছে সংক্ষিপ্ত কোয়েশ্চেন। সবাই শুনতে পাচ্ছেন তো না? আমি কিন্তু, আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? একজন লিখলেন যে স্ক্রিন দেখতে পাচ্ছেন না, অনেক আগে মেসেজ দিয়েছেন। স্ক্রিন দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। এটি একটু জুম করলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কারো কোথাও অসুবিধা হচ্ছে? জি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমি মেসেজ গুলো আগে দেখি নাই। হ্যাঁ, আমি তো ক্লাসে আছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমিনুল ইসলাম বলবেন কিছু? হ্যাঁ, জুম করছি। জি, স্ক্যানিং করো তো, আমি জুম করে দিচ্ছি। হ্যাঁ, এই যে। হ্যাঁ, জি, হ্যাঁ, বলবেন, মাঝে মাঝে বলবেন, একটু মেসেজ রাখবেন। আচ্ছা, দেখেন আমরা জাস্ট অ্যানালাইসিস করব, কি প্রশ্ন আর যাবো না, মানে কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করব। আমি কিভাবে প্রস্তুতি ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, 12 সালের যে কোয়েশ্চেন, 17-এর আগে ছিল 12, শর্ট কোয়েশ্চেন 1 করে। হ্যাঁ, 12টা কোয়েশ্চেন কিন্তু এখানে। এরপরে দেখেন 2 করে, মানে শর্ট কোয়েশ্চেনই 2 করে, মানে আমি জাস্ট দেখছি যে সর্বোচ্চ কত। দেখেন তারপরে কি আসলো? 5, কোয়েশ্চেন 5। তারপরে কত? তারপরে 1, 1, 2, 3, মানে কোয়েশ্চেন এই যে যেটা যে 4 নাম্বার, 1, 2, 3, মানে এখানে 3টা কোয়েশ্চেনে মোট নাম্বার হচ্ছে 6। দেখেন, মানে প্রচুর কোয়েশ্চেন আসে কিন্তু, তাই না? আপনি দেখেন কিন্তু প্রচুর কোয়েশ্চেন। তার মানে এখানে 12, এখানে 5টা কোয়েশ্চেন, মানে 12, 17, এখানে 3টা কোয়েশ্চেন, 17, 18, 19, 20, 21, মানে আপনি 40-50টা কোয়েশ্চেন পাবেন। তার মানে এটা আমার আইডিয়া হয়ে গেল নাকি? 40 থেকে 50টা কোয়েশ্চেনের আনসার আপনাকে দিতে হবে, ছোট বড় নিয়ে। আচ্ছা, এরপরে পরের পাতাটা দেখি। পরের পাতাটা, এখানে সর্বোচ্চ কত নাম্বার? দেখেন 2.5 আর হচ্ছে 5। আচ্ছা, তারপর হচ্ছে 5, একটা কোয়েশ্চেন আছে 7.5, না একটা কোয়েশ্চেন নেই, কারণ 3টা নিয়ে 7.5। আর এই যে বাংলা, এই যে দেখেন বাংলা, এই যে বাংলা কিভাবে আসে? এই যে কমপক্ষে 10টি বাক্যে জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা আলোচিত। তার মানে এই টাইপের কোয়েশ্চেন একটা আপনি পাবেন, আশা করতে পারেন। এটার নাম্বার ছিল 8, এটাই ছিল বাংলা। 24-এ যে বাংলাটা আপনি দেখেছেন, এক কথায় প্রকাশ, এই বাংলাটা পূর্বের যে স্ট্যান্ডার্ড ছিল সেখানে ছিল না। তার মানে ওইখানে ছিল ইনকাম ট্যাক্স রিলেটেড কোন একটা কথা বা একটা ভূমিকা আপনি লিখবেন, সেটাই ছিল এটার বাংলা। ঠিক আছে, আর ইংরেজি কি ছিল? ইংরেজিতে একটা লেটার লেখা ডেপুটি কমিশনার বরাবর, এটাই ছিল ইংরেজি। ঠিক আছে, এটাও ছিল। আর তার মানে বাংলা ইংরেজির কমন যে প্যাটার্ন সেটা আমরা জানলাম, শুধু ব্যতিক্রম হচ্ছে 2024, এটাও আমরা প্রস্তুতি রাখবো। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি চলে আসছে? হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান চলে আসলো কি করে? অবজেক্টিভ আকারে 10। ঠিক আছে, এখানে আছে 10। তারপরে অবজেক্টিভ আকারে আসলো 10 বিভিন্ন ধরনের ট্রাম নিয়ে। আর পরে কি আসলো? একটা
চূড়ান্ত হিসাব আসলো, সেখানে হচ্ছে 10, তার মানে হিসাব বিজ্ঞান আসলো 20। তার মানে আমরা 3 বছরের প্রশ্ন থেকে যেটা বুঝলাম, হিসাব বিজ্ঞানে সর্বোচ্চ 20 থাকতে পারে, বাংলায় সর্বোচ্চ 10 থাকতে পারে, ইংরেজিতে সর্বোচ্চ 10 থাকতে পারে, আর বাকিগুলি সব কিছু থেকেই 1-2 করে হলেও সব কয়টা সিলেবাসের যে কয়টা সিলেবাস আছে, উচ্চকর বিধিমালা, তারপরে দান কর আইন, তারপর হচ্ছে বিকল্প বিরোধ, প্রত্যেকটা থেকেই কোনো না কোনো প্রশ্ন আপনি পাবেন। ঠিক আছে, ওইখানে যে চাপটা, তারপর হচ্ছে অর্থ আইন, ঠিক আছে, এই বিষয়গুলি থেকে কোনো না কোনো প্রশ্ন আপনারা পাবেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেসিক পর্যায়ে অ্যানালাইসিস। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে, দেখতে ও শুনতে পাচ্ছি, হ্যাঁ ধন্যবাদ, কারো যদি প্রশ্ন থাকে বলেন। এই যে আমরা অ্যানালাইসিস করলাম, সেই অ্যানালাইসিসটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু শেয়ার করেন। স্যার এই এক্সামটা কি শুধু বাংলাই হয় নাকি ইংলিশেও হয়? এখানে বাংলাতেই দেখতে পাচ্ছি, সবসময় বাংলাতেই দেখেছি। আচ্ছা, অ্যান্সার তো তাহলে বাংলাতেই করতে হবে। হ্যাঁ, জি জি জি, কোথাও আচ্ছা মানে ওই ইংরেজি রিকোয়ারমেন্টটা দেখি নাই আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন এই বছর কি করবে বলতে পারি না, কারণ হ্যাঁ বিষয়টা তো মানে সামনের বছরে কি হবে সেটা অনিশ্চিত, কিন্তু আমাদের প্রস্তুতি থাকবে 100, নাকি 100 জি প্রস্তুতি থাকবে। কারণ ধরে নিলাম খুব সহজ হবে, সহজ হলেও হ্যাপি। যদি এরকম ধরেন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়, তা পূর্বের কোয়েশ্চেন গুলি কি আপনার স্ট্যান্ডার্ড মনে হয়েছে? মানে এর আগের কোয়েশ্চেন গুলি আমি জি, দুইটা আগের দিলাম, কোশ্চেন 17। গুলো বেশ স্ট্যান্ডার্ড, মানে দেখে মনে হচ্ছে না ট্যাক্সির এক্সাম। হ্যাঁ, ট্যাক্সের এক্সাম জি 24টাকে উদাহরণ হিসেবে আমরা নিচ্ছি না, হ্যাঁ। জি 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 সেটাই। আমরা পিছনের গুলি আমি আর যাচ্ছি না, আমার কাছে সবকটা রেকর্ডই আছে, আর পিছনে যাচ্ছি না। আমরা জি ওই স্ট্যান্ডার্ডটাকে ধরে আমরা চলবো, আর যদি সহজ হয় সেটা তো ভালো, সবার জন্য ভালো, তাই না? কিন্তু জি আমাদের পূর্ণ প্রস্তুতি থাকবে। কিন্তু সনদ লাভ করাটাই কিন্তু ফাইনাল না। আমার সাথে অনেকেই সনদ লাভ করেছে, ঠিক আছে, আহ অনেকে ভালো করছে, আবার কেউ কেউ ট্রেকেই আসতে পারেনি। ঠিক আছে, তাই মূল বিষয়টা হচ্ছে যে পরের যে প্র্যাকটিসটা হবে সেটা বেসমেন্টটাও আমরা স্ট্রং করব। আচ্ছা, এছাড়া আরো কেউ কিছু বলবেন কিনা? ভাই সালাম আলাইকুম, এই পরীক্ষার পাস মার্ক কত একটু যদি জানাই। পরীক্ষা গত বছর ছিল 50, পাস মার্ক হচ্ছে 50, অর্থাৎ 100-র মধ্যে আপনাকে 50 পেতে হবে, 100-র মধ্যে 50 পেতে হবে। আচ্ছা, এছাড়া আরো কারো বলেন, অসুবিধা নেই। আমরা তো এই যে রুটম্যাপ তো পেয়েছেন, ক্লাস রুটম্যাপ কি পেয়েছেন? এটা তো গ্রুপে দেয়া, আপনার একজন আরেকজনকে শেয়ার করবেন। ধরেন কেউ যদি বলে যে আমি তো পাই নাই, তা আপনি ওনাকে একটু হেল্প করবেন, এই মনটা রাখবেন, হ্যাঁ। আচ্ছা, জি জি, তাহলে আহ আজকে তাহলে আমরা এটা আলোচনা করলাম, আর কোনো প্রশ্ন নাই স্যার আরেকটু জি, পরীক্ষা আমার একটা কবে জিজ্ঞাসা হতে আছে পারে? স্যার। হ্যাঁ বলেন, একজন একজন বলেন। জি, হিরণময় বৈরাগী জি স্যার, কিন্তু হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু সার্কুলারে তো ওখানে লিখিত পরীক্ষার মার্ক হলো 80 এবং পাস মার্ক দেওয়া আছে 40। আচ্ছা, তাহলে এই বছর হয়তো রিভিউ করেছে, ঠিক আছে, এই বছর আচ্ছা রিভিউ আচ্ছা করেছে, আচ্ছা। গত বছর ছিল 50, তাহলে তো আরো সহজ করে দিয়েছে। থ্যাংক ইউ। ওকে হ্যাঁ, স্যার। আমি হয়তো এটা স্কিপ করেছি। হ্যাঁ, পাস নাম্বার হচ্ছে 40, ধন্যবাদ। আচ্ছা, আসি, আর হচ্ছে ভাইবা হচ্ছে 20, তাই তো? জি স্যার। হ্যাঁ, 50-এর মধ্যে 20, জি ঠিক আছে, এটা আমার স্কিপ হয়েছে বিষয়টা, জি ধন্যবাদ। এবং ভাই স্যার এবং আমরা স্যার কি বই ভাইভাতে নিব 20 মার্ক, স্যার? 20 মার্কে 10 পাস। জি জি, আচ্ছা, স্যার একটা ঠিক আছে। গাইড কিনবো স্যার, কোন গাইডটা কিনলে একটু ভালো একটু হবে? অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, আমি তো মূল আচ্ছা, বই দিয়েছি, একটু অপেক্ষা করেন। আমি একটু বইগুলি মানে গতকালকে একটা বের হয়েছে, আরো 1-2টা হয়তো বের হবে, আমি একটু দেখি। ঠিক আছে, ঠিক আছে, দেখে আচ্ছা। তারপর বলি, হ্যাঁ। আর টেক্সট বুকটা তো আমি আমি মূল বইটাকে ফলো করি সবসময়। আচ্ছা, তাহলে এই হচ্ছে আলোচনা। তাহলে আমি এখন আমাদের আজকে একটু বেসিক কোয়েশ্চেন, মানে আমাদের রুট ম্যাপে ছিল আজকে আমাদের বেসিক যে এটা আছে এই যে কোয়েশ্চেন গুলি আছে, সেগুলি আমরা দেখব। ডে 1, এই যে প্রারম্ভিক, হুম, প্রারম্ভিক দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, তাহলে কি শেয়ার বন্ধ করে দিয়েছি, জি, আমি আবার শেয়ার দিচ্ছি। ওকে, এবার দেখা যাচ্ছে, হ্যাঁ। দেখা যাচ্ছে। স্যার, আচ্ছা, দেখা তার মানে যাচ্ছে আচ্ছা স্যার। দেখা যাচ্ছে এবার। আচ্ছা, তার মানে আমরা পূর্বের ব্যাপার আলোচনা করলাম, এখন আমরা একেবারেই পড়াতে চলে যাচ্ছে, একেবারে ডিরেক্ট পড়াশোনায় চলে যাচ্ছে, হ্যাঁ। আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এখন আজকে শুধু জাস্ট কয়েকটা প্রাইমারি সংজ্ঞা নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় স্যার আর একটু জুম দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, জুম দিচ্ছি, জুম দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা কালকের ক্লাসটা একটু অফ রেখে শনিবারে যথারীতি ক্লাস হবে। ধরেন আমরা রবিবারের ক্লাস নিতে চাই, আপনারা কি পারবেন? মানে কালকের জন্য শুধু,
কালকে শুক্রবার, কালকে ক্লাসটি একটু পসপোন রেখে শনিবারে যথারীতি ক্লাস হবে, যেহেতু সপ্তাহে 3টা ক্লাস, তাহলে ওই মানে শুক্রবারের ক্লাসটা মানে শিফট হয়ে মঙ্গলবার নিতে চাই। আপনাদের কারো কি অসুবিধা হবে? স্যার তাহলে হবে শুক্রবার, মঙ্গলবার আর কবে স্যার? না তিন না না, দিন হবে মানে সপ্তাহে। কালকের জন্যই শুধু শুক্রবারটা পসপোন রাখতে যাচ্ছে আর কি। শনিবারে যথারীতি শুক্রবারটা হবে না। হ্যাঁ, শনিবার যথারীতি 8:30টায়, আবার রবিবার যথারীতি 8:30টায়, আবার তো পরবর্তীতে হচ্ছে বৃহস্পতিবার। জি স্যার, ঠিক সমস্যা আছে। হবে না। স্যার, এটা শুধু হলো স্যার, এটা কি শুধু এই শুক্রবার? এই শুক্রবারের জন্য, কালকের জন্য, যেহেতু আমাদের প্রথম, জি। হ্যাঁ, দেখা গেল 1-2 জন যদি মিস করে থাকে তাহলে কি হবে, এটা কাভার হয়ে যাবে। মানে আমি স্টুডেন্টদের জি, স্যার। জন্য এটা ভাবনাটা আমার। ধরেন হয়তো এই যে 5 জন এখন নাই ক্লাসে, 6 জন নাই, কোনো না কোনো কারণে তারা প্রথম ক্লাসটাতে মিস করতে আসতে পারে নাই, তা আমি তাদের জন্য এই গ্যাপ মানে এই সুযোগটা রাখছি আর কি। ধরেন আপনিও হয়তো কোনো কারণে একটা দিন হয়তো থাকতে পারবেন না, আমার হয়তো রেকর্ডেড আছে, জি, স্যার। যাই হোক, যেহেতু প্রথমে যদি তারা ওই মানে ধরেন ইন্টিমেসিটা হয় তখন তারা এনজয় করবে আর কি। ধরেন 6 জন এখনো ক্লাসে নাই, বা 6-7 জন, তো সেটার জন্য ভাবলাম যদি এই একটা দিন গ্যাপ থাকে তাহলে এর মধ্যে হয়তো তারা, হ্যাঁ, আমি কালকে একটু কমিউনিকেশন করবো, দেখবো আর কি। দাদা পরীক্ষা কবে হতে পারে? আর পরীক্ষার আপনি সাধারণত 2 মাসের নিচে হবে না অনুমান, এরপরে অনেক সময় 6 মাস হয়, 4 মাস হয়। হুম। তাহলে স্যার আমরা আশা করতে পারি কোরবানি ঈদের পরে হতে পারে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, কোরবানি ঈদের আগে হবে না, কারণ এটা প্রস্তুতি আছে তো, আপনাকে সিট প্ল্যান করতে হবে, আপনাকে ভাড়া নিতে হবে, তাই না, অনেক ব্যাপার আছে কিন্তু এগুলি না, করতে এই হবে। বিষয়ে তো আমরা টোটালি কিছুই জানি না, পারি না। তো হুম। এত শর্ট টাইমে কি সিলেবাস কমপ্লিট করতে পারবো? হ্যাঁ, আমি কিন্তু রুট ম্যাপ দিয়েছি, আমার 20টা ক্লাস আমি পরীক্ষার আগেই শেষ করব যদি, হ্যাঁ, আর একটা কথা বলি, ক্লাসের তো একটা ফ্রেম আছে, কোনো কারণে কোনো ক্লাস যদি মিস হয় আমার ক্লাস বেড়ে যাবে কিন্তু। মানে ধরেন আমি একটা ক্লাস নিতে পারলাম না, এই ক্লাসটা কিন্তু পরে এক্সটেনশন হবে। এই যে আপনারা এইভাবে, অর্থাৎ ফ্লেক্সিবল, আমার বিষয়গুলো হচ্ছে ফ্লেক্সিবল। মানে ধরেন কোনো কারণে জি স্যার। একটা ক্লাস হলো না, মিস হলো না, ধরেন সপ্তাহে 3 দিন ঠিক আছে, 20টা ক্লাস ঠিক আছে, যদি 20টার বেশি লাগে সেটাও আমি করাবো, ঠিক আছে। তাহলে এই এই বিষয়গুলো টেনশন রাখবেন না। আরেকটা কথা, একটা তো হচ্ছে বললাম এক্সটেনশন হবে, আর আরেকটা বিষয় হচ্ছে যদি সে ডেট দিয়ে দেয়, ধরেন 1 মাস পরে পরীক্ষা, তখন আমি কি করব বলেন তো? তখন তো স্যার ক্লাসের পরিমাণ আরো বাড়াই দিতে হ্যাঁ, হবে ক্লাসের পরিমাণ তাড়াতাড়ি বাড়িয়ে নেওয়ার দেবো, জন্য। তখন প্রয়োজনে আমি আপনাদের সাথে ডেইলি বলবো, ঠিক আছে। জি, তাই জি। এইভাবে আমি প্রস্তুত আছি, ঠিক আছে। তা আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না অন্তত আমার আমার কাছে। জি জি, ঠিক আছে, ওকে এটা স্যার। রাখবেন। আর যেটা আবদার যে বললাম না, একজন আর আরেকজনকে সহযোগিতা করবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন, আর কোথাও যদি ভুল বোঝাবুঝি হয় সেটা সুন্দর করে প্রেজেন্টেশন দিবেন এবং সেটা সমাধান নেবেন, ঠিক আছে। ওকে ঠিক স্যার। আছে, আচ্ছা, এখন চলে যাই। এখন পুরোই ক্লাসে আমি এই যে টেক্সট বুক ধরে কিন্তু আমি ওইভাবে পারতাম শর্ট করে করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে পারতাম, আমি ওইভাবে এই প্রেজেন্টেশনটা দেই না, বিশেষ করে স্পেশালি এই ক্লাসটাতে। হ্যাঁ, আমি একদম টেক্সট বুক ধরে চাই। হ্যাঁ, আর টেক্সট বুকের আরেকটা কথা বলি, আপনাদের চোখে যদি কোথাও অসঙ্গতি বা কোনো বানান ভুল মনে হয়, বা কোনো একটা আইনের কোথাও ত্রুটি মনে হয়, আমাকে জানাবেন, আমি কারেকশন করে নিব। হ্যাঁ, কারণ সবকটাই কিন্তু আমাদের কম্পোজ করতে হয়েছে, দু একটা জায়গায় মিসিং থাকতে পারে না, দু একটা জায়গায় মিসিং থাকতে পারে, কোথাও একটু বানান ভুল থাকতে পারে, একটু আপনারা একটু বিষয়গুলো ওভারলোক করে যাবেন, আর আমাকে জানাবেন যে এই জায়গাটা একটু কারেকশনের প্রয়োজন আছে। আচ্ছা, এখানে তাহলে এবার হচ্ছে অধ্যায় না, কিন্তু অংশ হিসাবে আছে। হ্যাঁ, আয়কর, আমি শুরুতেই বলি বইটা কোথায়, আমি একটু বইটা সম্পর্কে ধারণা দেই, যে মূল যে বইটা সেটা সম্পর্কে একটু ধারণা দেই। আয়কর যে আইনটা 2023, সেটা পার্ট হচ্ছে পার্ট 1, একের হচ্ছে আচ্ছা, প্রথম পার্টের প্রথম পার্টের 25টি অংশ আছে। আয়কর যে আইনটা, এটার যে পার্ট 1, এই পার্ট 1-এর 25টি অংশ, ঠিক আছে, এই যে অংশ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এইভাবে ভাগ করা আর কি, অধ্যায় হিসেবে ভাগ করানো। এই অংশের মধ্যে
আবার অধ্যায় আছে, ঠিক আছে? অংশের ভিতরে অধ্যায় আছে, আর এমনিতে মোট পার্ট বা অংশ হচ্ছে আয়কর আইনের 25টি। আমি 25টি অংশই বা পার্টই আমি টাচ করব। তারপরে আছে তফসিল, ঠিক আছে? 7টা তফসিল আছে। তারপরে পার্ট 2-তে আছে হচ্ছে উৎসেকর বিধিমালা, হ্যাঁ, উৎসেকর বিধিমালা আছে, ঠিক আছে, পার্ট 2-তে। তাহলে আমরা অংশ ধরে ধরে আমরা যাচ্ছি, ঠিক আছে, অংশ ধরে ধরে আমরা যাচ্ছি। অংশ 1, এটা হচ্ছে প্রারম্ভিক। এটা হচ্ছে তাহলে কি আয়কর আইন বলা হচ্ছে না, আয়কর আইন 2023, যেহেতু এটা সংসদে পাশ করা, তাই তো? আগে ছিল কি 1984 কি ছিল? অধ্যাদেশ। 1984 ছিল হচ্ছে অধ্যাদেশ, আর এটা হচ্ছে আয়কর আইন 2023 নামে অভিহিত হবে, যেহেতু এটা পার্লামেন্ট এটা পাশ করা। তাই এগুলি নিয়ে আর কথা নাই। আয় বলতে কি বোঝায়, আয় বলতে কি বোঝায়, যে এই ধরনের কোশ্চেন আসবে না, তবে আমরা মানে আইনের ভাষায় একটু জানি, হ্যাঁ। এই আইনের মানে অর্থাৎ আয়কর আইন 2023-এর কোন বিধানের অধীন কর আরোপণযোগ্য যে কোনো উৎস হইতে উদ্ভূত আয়। আপনাকে কিন্তু এইভাবে লিখতে হবে। আয় বলতে ধরেন এই ছোট কোশ্চেনটাই যদি 1 নম্বরের জন্য আসে, আপনাকে লিখতে হবে এই ভাষাতে। এই ভাষা কি? আয়কর আইন 2023-এর অধীন বিধানের অধীন কর আরোপণযোগ্য, এই যে শব্দটা, কর আরোপণযোগ্য যে কোনো উৎস হইতে উদ্ভূত আয়, প্রাপ্তি, মুনাফা বা অর্জন, এটাই হচ্ছে আয়। আর এমনিতে আমরা মানে এমনিতে আয় বলতে যা বুঝি সেটা কিন্তু না। আয় মানে কি, আমি ব্যবসা করে যদি কোনো কিছু লাভ করি, সেটা হচ্ছে আয়। আচ্ছা, আমাদের কোনো একটা ভাই মনে হয় কল দিয়েছে, আমি একটু কলটা ধরি। আচ্ছা, আয় তার মানে আমরা সংজ্ঞাটা এটা এটা আসে না, এই ধরনের কোয়েশ্চেন আসে না। এরপরে আপনি জেনে রাখেন আনসারটা আমাকে কিভাবে দিতে হবে। আচ্ছা, কোয়েশ্চেনের আনসার নিব একটু পরে, হ্যাঁ। তারপরে আয়কর, এখন আসেন এটা আমার জানতে হবে আয়কর মানে কি। এটা এই ভাষাতেই শিখতে হবে। আয়কর অর্থ মানে আয়কর অর্থ এই আইনের অধীন আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যে কোনো প্রকারের কর বা সারচার্জ, ঠিক আছে? এটা হচ্ছে আয়কর। এই একটা লাইনেই আয়কর কি, এই আইনের অধীন আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যে কোনো প্রকারের কর বা সারচার্জ, ঠিক আছে? আয়বর্ষ, আয়বর্ষ কি? এটা এগুলি কমন কোশ্চেন, এখান থেকে কোশ্চেন পাবেন কিন্তু, হ্যাঁ। আয়বর্ষ কি? দাদা, জি বলেন। কর আরোপযোগ্য, এই কথাটা কর, বলতে কি বুঝলেন? হ্যাঁ, কর আরোপযোগ্য যেটার উপরে ট্যাক্স আসবে। ধরেন আয়কর মানে হচ্ছে হ্যাঁ, কর আরোপযোগ্য। ধরেন আমার ইনকাম হচ্ছে ধরেন বাৎসরিক ইনকাম হচ্ছে আমার 1 লাখ। গভর্নমেন্ট বলছে যে যদি কারো 3.5 লাখ টাকা আয় হয় তবেই ট্যাক্স দিতে হবে, তাই তো? মানে সাধারণত 3.5 লাখ টাকা যদি ইনকাম থাকে কারো বাৎসরিক, তখন তাকে কি করতে হবে? ট্যাক্স দিতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 4 লাখ, তাই না? 3.5 লাখ টাকা যদি তার বাৎসরিক আয় থাকে, অর্থাৎ রিসিপ্ট থাকে, তখন তাকে ট্যাক্স দিতে হবে। তার মানে বলা হচ্ছে ওই যে 3.5 লাখ টাকা, এইটার উপরে তাহলে কি হচ্ছে? ট্যাক্স দিতে হচ্ছে, মানে কর আরোপ হচ্ছে। আমার যদি 1 লাখ টাকা ইনকাম থাকে, তাহলে কি আমাকে ট্যাক্স দিতে হবে? না। দিতে হবে না। বছরে যদি 3.5 লক্ষ টাকা আয় থাকে, তবে আমাকে ট্যাক্স দিতে হবে। তার মানে কি, ওই আয়টার উপরে ট্যাক্স দিতে হবে। আয়কর আইনে শুধু ওই যে আরোপযোগ্য, অর্থাৎ আয়ের উপর কর আরোপযোগ্য, সেটাকেই বলা হচ্ছে আয়, যেটার উপরে কর আরোপ হবে। 3.5 লক্ষ টাকা আয় হলে তবেই কর আরোপ হবে, না হয় হবে না। তখন সেটাকে আয় বলবো। সেটাকে আয় বলবো কার ভাষায়? কোন আইনে? আয়কর আইনের ভাষায় বলবো সেটা আয়। এমনি আয়ের সংজ্ঞা ভিন্ন, কিন্তু আয়কর আইনের ভাষা হচ্ছে সেইটাই হচ্ছে আয়, যেটার উপরে ট্যাক্স হবে, অর্থাৎ সরকারকে রাজস্ব দিতে হবে। আপনি আপনি বুঝতে পারলেন কিনা? পেরেছেন কি? অর্থাৎ আমি যে আয়টার উপরে ট্যাক্স দিব, জি দাদা।
যদি কোনো এমন আয় থাকে যেটার উপরে আমাকে ট্যাক্স দিতে হবে, সেটাকে আয়কর আইনের ভাষায় বলা হবে আয়। এটা কিন্তু সার্বজনীন সংজ্ঞা না, এটা হচ্ছে আয়কর আইনের সংজ্ঞা। অর্থাৎ এই আইনে এটাকে আমরা আয় বলবো। আবার কি আয়কর কোনটা? ওই যে আমি কর দিচ্ছি, অর্থাৎ আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যে কোনো প্রকারের কর যেটা আমি দিতে বাধ্য। গভর্নমেন্ট যে আমাকে স্ল্যাব দিয়ে মানে স্ল্যাব দিয়ে আমাকে চিহ্নিত করে দিয়েছে যে আপনি এই সীমাতে আসলে আপনাকে ট্যাক্স দিতে আপনি বাধ্য, এই পরিমাণ কর আপনি দিবেন, সেটা হচ্ছে আয়কর। অর্থাৎ যে টাকাটা আমি দিতে বাধ্য। এটার আরো অনেক নাম আছে, এটাকে সারচার্জ বলা হয়। যে কোনো প্রকার সুদ হতে পারে, যে কোনো প্রকার কর হতে পারে, যে কোনো প্রকারের সারচার্জ হতে পারে, যে কোনো প্রকারের জরিমানা হতে পারে, সবকিছুই আয়কর হিসেবে বিবেচিত হবে, যেটা আমি পরিশোধ করব। আচ্ছা, আর আয় বর্ষটা কি? আয় বর্ষ এটার ইংরেজিটা কি বলেন তো? আয় বর্ষ এটা ইংরেজিটা কি হবে? ফিসক্যাল ইনকাম ইয়ার। বা ইনকাম ইয়ার বা ফিসক্যাল ইয়ার বা ইনকাম ইয়ার, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তা ইনকাম ইয়ার সাধারণত কমার্সের ভাষায় ইনকাম ইয়ার সাধারণত 1 জুলাই থেকে শুরু করে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত যে সময়কাল সেটাকে বলা হয় অর্থ বছর, তাই তো? ইনকাম ইয়ার বা অর্থ বছর। আমাদের যে বাজেট হয় বা স্কুল কলেজ বলেন বা যে কোনো ব্যাপার, এটা এইভাবে হিসাব করা হয়। ঠিক আছে, এক বছর থেকে শুরু করে কোনো বছরের 1 জুলাই থেকে শুরু করে পরবর্তী বছরের 30 জুন সময়কাল পর্যন্ত হচ্ছে অর্থ বছর বা আয় বর্ষ। এখানে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কেমন? ধরেন সবাই তো আর 1 জুলাই শুরু করবে না। ধরেন প্রথম বছর সবাই কি 1 জুলাই দিয়ে ব্যবসা শুরু করবে? কেউ যদি ডিসেম্বরে ব্যবসা শুরু করে তখন তার আয় বর্ষ কি হবে? আয় বর্ষ। তার মানে ডিসেম্বরের 1 তারিখ যদি শুরু করে, 1 ডিসেম্বর থেকে শুরু করে পরবর্তী বছরের 30 জুন পর্যন্ত হচ্ছে সময়টা হচ্ছে তার আয় বর্ষ। তার মানে তার আয় বর্ষ হচ্ছে 7 মাস। এটা হচ্ছে শুরুর ক্ষেত্রে ব্যবসা, নাকি? ক্লোজিং এর ক্ষেত্রে কি হবে? ধরেন তার দীর্ঘদিন ব্যবসা চললো, সে কি একেবারে জুন ধরেই ক্লোজিং করবে, না মে মাসেও তার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, মার্চ মাসে তার ব্যবসা বন্ধ হইতে পারে? তার মানে ওই যে ব্যবসা চলমান আছে, যেদিন বন্ধ হয়ে যাবে লাস্ট ইয়ার, তার মানে 1 জুলাই থেকে শুরু করে যেদিন বন্ধ হয়ে গেল সেটা হচ্ছে তার আয় বর্ষ। তাহলে ক্লিয়ার? আমি আমি এটা পড়বো, জানবো সবকটাই, এখানে সবকটাই আমি আলোচনা করে ফেলেছি। ঠিক আছে, নতুন ভাবে কোনো আয়ের উদ্ভব করলে সবকটা এটার মধ্যে চলে আসে। আর একটা ব্যতিক্রম আছে, সেটা আপনাকে মনে রাখতে হবে। এই ব্যতিক্রমটা হচ্ছে এটা: কোনো ব্যাংক, বীমা বা আর্থিক প্রতিষ্ঠান ব্যবহার কোনো সহযোগী সংগঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের জানুয়ারি মাসের প্রথম দিন হইতে শুরু করে পরবর্তী 12 মাস। তার মানে এখানে কয়টা পয়েন্ট? এইটা মনে রাখতে হবে, এইখানে মনে রাখতে হবে। আমি ভিন্ন ভিন্ন কালার দিয়ে দিই। এইটা একটা পয়েন্ট। তার মানে এখানে কিন্তু এখান থেকে প্রশ্ন পাবেন, এখান থেকে প্রশ্ন পাবেন। হ্যাঁ, এই যে তিনটা, হ্যাঁ তিনটা: ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান। এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? এটা হচ্ছে ব্যতিক্রম। ওকে, ধন্যবাদ। আচ্ছা, উপকর কমিশনার কি? খুবই সহজ। উপকর কমিশনার হচ্ছে, এটা স্টাইলটা ডিফারেন্ট, এটা সংজ্ঞাটা হচ্ছে আইনের ভাষায় সংজ্ঞা। এটা ওই, হ্যাঁ বলেন। স্যার ব্যাংক, বীমা বা আর্থিক প্রতিষ্ঠান, এটা স্যার মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত? হ্যাঁ, ওদের ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তারা এভাবে রিপোর্টিং তিনটে করে। শুধু ব্যতিক্রম? হ্যাঁ, তিনটা ব্যতিক্রম। এই তিনটে? ও আচ্ছা হ্যাঁ, আপনারা দেখবেন ওই যে বিভিন্ন সময় পত্রিকায় যে ওদের 3 মাস অন্তর অন্তর ওই যে রিপোর্টিং দেয়, ওই এভাবে দেয় আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উপকর কমিশনারের যে সংজ্ঞাটা, এটা কিভাবে শিখবেন? এই সংজ্ঞাটা হচ্ছে এভাবেই পড়তে হবে। এখানে যেভাবে আছে এটার কোনো মানে ওই বর্ণনামূলক কিছু লেখার সুযোগ নাই। উপকর কমিশনার অর্থ ধারা 4-এ উল্লেখিত। ধারা 4 এখন আমরা যাই নাই। হ্যাঁ, এই ধারা 4-এ আছে হচ্ছে আয়কর কর্তৃপক্ষ, ঠিক আছে? এখানে কি আছে? আয়কর কর্তৃপক্ষ,
ধারা 4 আছে হচ্ছে আয়কর কর্তৃপক্ষ, ঠিক আছে। এখানে বলা হচ্ছে ধারা 4 এ উল্লেখিত উপকর কমিশনার হিসেবে নিযুক্ত উপকর উপকর কমিশনার হিসেবে নিযুক্ত কোনো ব্যক্তি এবং ট্রান্সফার প্রাইসিং অফিসার, সহকারী কর কমিশনার, অতিরিক্ত সহকারী কর কমিশনার ও ট্যাক্স রিকভারি অফিসারও ইহার অন্তর্ভুক্ত হইবে। অর্থাৎ আয়কর কর্তৃপক্ষের মধ্যে যে নামগুলি আছে সবাইকে উপকর কমিশনার হিসেবে বিবেচিত হবে। তার মানে এইটা আপনার আলোচনা করার কিছু নয়, আপনাকে মুখস্থ করতে হবে। আর সেটা যেন মনে থাকে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আয়কর কর্তৃপক্ষ আমরা যখন ধারা মানে অংশ 2-এ যাব, বা এই যে কালকে বা সামনের ক্লাস আর কি, শনিবারের ক্লাসে, তখন আমরা এই সংজ্ঞাটা আরো বেশি স্পষ্ট হব, ঠিক আছে। এটা কিভাবে একটু আত্মস্থ রাখতে হবে। তারপরে কর, কর কি? এই যে আয়কর আর কর কিন্তু একই কথা। ওইখানে কিন্তু এই সংজ্ঞাটা আমরা দেখেছি 14-তে, আবার আমরা একটু দেখব। অর্থ আয়ের উপর প্রদেয় কর এবং যে কোনো অতিরিক্ত কর, অতিরিক্ত মুনাফা কর, দণ্ডকর, সুপার কর, জরিমানা, সুদ, ফি অথবা এই আইনের অধীন অন্যবিধ আরোপযোগ্য বা পরিশোধযোগ্য অর্থ উহার অন্তর্ভুক্ত হইবে। তার মানে এটা কর, এটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যেভাবে আছে আপনি যেভাবে এটা রিয়ালাইজ করেন, এখানে ডেসক্রিপটিভ কিছু লেখার সুযোগ নাই। যদি এর বাইরে কিছু লিখেন নাম্বার পাবেন না, ঠিক আছে। ধারা 21-এ বলা, হ্যাঁ বলেন। এই আইনের অধীন মানে আয়কর আইন 2023 23-এর এর অধীনে, অধীন। জি জি, হ্যাঁ। এটা কি স্যার আমরা কি মেনশন করে দিব নাকি এভাবে হ্যাঁ লিখতে হবে? অবশ্যই এই দিবেন। আইনের অধীন। না 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 না, আপনি ওইখানে মেনশন করে দিবেন 2023। আচ্ছা, আপনাদের একটা বিষয় আমি হয়তো স্কিপ করে গেছি। এটা হচ্ছে ধারা, এটা হচ্ছে ধারা কত? 2, ধারা 2, ধারা 2, উপরেরটা হচ্ছে ধারা 1। হ্যাঁ, এই ধারা 2-এর এগুলো হচ্ছে উপধারা, ঠিক আছে। ধারা 2-এর এই যে ধারা 2-এর 14 এটা উপধারা, 15 উপধারা, 17 উপধারা, ঠিক আছে। ধারা 2-এ আছে আমরা 21, 22 করদাতা, নাম্বার কিন্তু 1। এই ধরনের কোয়েশ্চেনের নাম্বার কত? নাম্বারের তো আইডিয়া হয়ে গেছে নাকি? স্যার এটা করেন 2023 উপর উল্লেখ করে দিলে ভালো হইতো। উপরে আছে তো, এই যে ও এই যে হ্যাঁ, আছে, ধারাবাহিকতা আছে। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে এখানে যা আছে আপনি একের বেশি পাবেন না। আপনি আন্ডারস্ট্যান্ডিং এর জন্য পড়বেন, কিন্তু মাথায় 2টা লাইন নেই রাখতে হবে। আপনি বেশি লিখলে আপনার অন্যদিকে 40-50টা কোয়েশ্চেনে আনসার দিতে হয়, আপনি সময় পাবেন না। হ্যাঁ, করদাতা, করদাতা কি? 1 লাইনে শিখবেন, বাকিটা আমরা আলোচনা করব। করদাতা অর্থ কর আরোপযোগ্য, করারোপযোগ্য অর্থ উপার্জনকারী কোনো ব্যক্তি এবং নিম্ন বর্ণিত ব্যক্তিগণ ইহার অন্তর্ভুক্ত হইবে। তার মানে আমার আনসার কিন্তু শেষ 1 নম্বরে। এরপরে আপনি সর্বোচ্চ একটা লাইন দেন, এই আইনের অধীন মানে 2023 আয়কর আইনের অধীন কোনো কর বা অন্য কোনো অর্থ পরিশোধে বাধ্য কোনো ব্যক্তি। আর আপনি এগুলি যদি মাথায় নিতে চান আপনার বোঝা বাড়বে, আমার প্রয়োজন নাই, ঠিক আছে। আমার নাম্বার 1-এর বেশি এখানে থাকবে না, তাই আমি শুধু শুধু কেন নেবে। আর আমি পরে জেনে রাখলাম যাকে ন্যূনতম কর পরিশোধ করতে হয়, যিনি রিটার্ন দাখিল করতে বাধ্য ব্যক্তি, যিনি কর নির্ধারণ ইচ্ছুক, হ্যাঁ, যে ব্যক্তির মানে করযোগ্য আয় আছে, তাই তো। এইটা ঠিক আছে, আমি জেনে রাখলাম, কিন্তু আমার 1 লাইনের বেশি রাখবো না। তারপর কর দিবস, আপনারা দেখেছেন যে কর দিবস প্রতিবারেই সেটা রিপিট হয়। তার মানে কর দিবস রিলেটেড বিষয়টা একটু ভালো করে আপনি রপ্ত করে রাখেন। কোম্পানি ব্যতীত কোনো করদাতার ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের 30তম দিন, ঠিক আছে। এটা হচ্ছে কোম্পানি ব্যতীত ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য নভেম্বর মাসের 30তম দিন। কোম্পানির ক্ষেত্রে সেটা কি হচ্ছে? আয় বর্ষ সমাপ্তির, এই কথাটা বুঝেন কিন্তু। আয় বর্ষ কি? যদি ব্যাংক বা বীমা কোম্পানি হয় তার আয় বর্ষ কবে থেকে কবে বলেন? জানুয়ারি থেকে ডিসেম্বর স্যার। ডিসেম্বর। তার মানে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের 15তম দিন। তার মানে যদি ডিসেম্বর শেষ হয় তাহলে সপ্তম মাস কবে? অগস্ট। আগস্ট,
ঠিক আছে, আয় বর্ষ সমাপ্তির পরবর্তী সপ্তম মাসের 15তম দিন, অথবা যে ক্ষেত্রে উক্ত 15তম দিন সেপ্টেম্বর মাসের 15তম দিনের পূর্বের তারিখের পরে, সেক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী সেপ্টেম্বর মাসের পর, এই একই কথা, সে ঘুরিয়ে ফিরিয়ে লেখা আর কি। আর এমনি স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে নভেম্বরের 30, তারপর একই কথা নভেম্বরের 30, পূর্বে কখনোই রিটার্ন দাখিল করে নাই এই এই নভেম্বরের 30। হ্যাঁ, নভেম্বরের 30 হচ্ছে সাধারণ, এরপরে তো গভর্নমেন্ট এক্সটেনশন করে, সেটা তো ব্যতিক্রম, কিন্তু নভেম্বরের 30 নভেম্বরের 30, হ্যাঁ স্যার, নভেম্বরের 30টা কি মানে এক বছরের রিটার্নটা কি জমা দেয় স্যার, মানে 12 মাসের? হ্যাঁ, 12 মাসের, অর্থাৎ পরবর্তী বছরের নভেম্বরের 30, ধরেন আপনার এই জুনে শেষ হলো, ধরেন 25 সালের জুনে শেষ হলো, তাহলে আপনি 25 সালের নভেম্বরের 30-এর মধ্যে আপনি রিটার্ন জমা দিবেন। ধরেন এই যে সামনে এখন তো এপ্রিল চলে, জুনে শেষ হবে 26 সালের একটা অর্থ বছর, তাহলে রিটার্ন কবে জমা দিবে সে? এই মানে 26 সালের নভেম্বরের 30, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, আর কখনোই রিটার্ন জমা দেয় না, সেটা হচ্ছে আয় বর্ষ শেষ হইবার পরবর্তী 30 জুন পর্যন্ত, ঠিক আছে? অনেক ব্যতিক্রম হয়, ব্যতিক্রম আছে, চোখে পড়লে আমাকে জানাবেন। আচ্ছা, তারপরে হচ্ছে পেশ, দাঁড়ান দেখি। ঠিক আছে, এগুলি সব নতুন, হ্যাঁ, আপডেট, ঠিক আছে? তবে আমরা এটা দেখতে পাচ্ছি, এই যে নভেম্বর মাসে 30 ছিল, ঠিক আছে, এটাকে 25 সালের এটা বিলুপ্ত করে দিয়েছে, ঠিক আছে? এটা বিলুপ্ত, আমার এই মাত্র আমি দেখলাম, একটু চেক করতে গিয়ে চোখে পড়লো, এটা হচ্ছে বিলুপ্ত, হ্যাঁ, এটা কেটে দিলাম, হ্যাঁ, এটা বিলুপ্ত। সাধারণত হচ্ছে নভেম্বর মাসের 30 তারিখ, এটা বিলুপ্ত আছে, আবার নতুন করে যখন আসবে আইন, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, পরীক্ষা যদি জুনের পরে হয়, একটু ইম্পর্টেন্ট কথা, পরীক্ষা যদি জুনের পরে হয়, আপনাকে কিন্তু ওই যে জুনের পরে যে আইনটা আসবে, সেটাই কিন্তু আপনাকে ফলো করতে হবে অর্থ অধ্যাদেশ, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন কর বর্ষ। কর বর্ষ হচ্ছে অর্থ বছর শেষ হওয়ার পরবর্তী 12 মাস মেয়াদকে বলা হচ্ছে কর বৎসর, অর্থাৎ আয় বর্ষের পরবর্তী বছরকে বলা হচ্ছে কর বর্ষ। অর্থাৎ একটা আয় বর্ষ শেষ হলে আপনি কাজটা করবেন কখন? এর পরের বছরে বসে করেন না? জি স্যার। ধরেন আপনার মাসের স্যালারিটা পান কবে? মাসটা শেষ হলে তো পাবেন। আচ্ছা, তাহলে আয় বর্ষ শেষ হলে তবেই না আপনি হিসাব নিকাশ করতে পারবেন যে এই বছরের আমার আয় কত, তাই না? তার মানে এই যে পরের যে অর্থ বছরটা শুরু হলো, সেটাকে বলা হচ্ছে কর বর্ষ। অর্থাৎ প্রত্যেক বছর জুলাই মাসের প্রথম দিন হতে শুরু করিয়া 12 মাস মেয়াদ এবং এই আইনের বিধানাবলীর অধীন কর বর্ষ হিসেবে গণ্য হবে কোন মেয়াদও ইহার অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আপনি এভাবে চিন্তা করেন, আয় বর্ষের যে পরবর্তী বছরটা, সেটা হচ্ছে কর বর্ষ। আমরা যদি এভাবে উদাহরণ দেই, 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 সাল যদি আয় বর্ষ হয়, তাহলে এর কর বর্ষ কত বলে? জি স্যার, আবার একটু বলেন স্যার। 1 জুলাই 2024 থেকে থেকে 30 জুন 2025 আয় বর্ষের কর বর্ষ কত? তাহলে স্যার অর্থাৎ পয়লা জুলাই 2025 থেকে 30 জুন 2026 হবে Right. কর বর্ষ। থ্যাংক ইউ। তাহলে এই কনসেপ্ট ক্লিয়ার? এগুলি তো আমি পরে আবার পরীক্ষা দিব। আচ্ছা, তাহলে আমি ইম্পর্টেন্ট গুলি পড়াচ্ছি, হ্যাঁ। তারপরে নিবাসী, এগুলি কোয়েশ্চেন আসে। নিবাসী বলতে কি বোঝায়? মূল কথা বলি, ধারাবাহিকভাবে অথবা উক্ত বর্ষের সমষ্টিগতভাবে ন্যূনতম 183 দিন বা ততোধিক দিন তিনি বাংলাদেশে অবস্থান করেছেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? তিনি হবেন নিবাসী। অর্থাৎ উক্ত বর্ষে সমষ্টিগতভাবে বাংলাদেশে অবস্থান করছেন, উক্ত বর্ষে কোন ব্যক্তি যিনি নিম্নবর্ণিত সময়ব্যাপী বাংলাদেশে অবস্থান করিয়াছেন, ঠিক আছে? ধারাবাহিকভাবে অথবা উক্ত বর্ষে সমষ্টি, মানে ধরেন একটা অর্থ বছরে সমষ্টিগতভাবে ন্যূনতম 183 বা ততোধিক দিন তিনি বাংলাদেশে অবস্থান করেছেন, তাহলে তিনি কি হবেন? নিবাসী হিসাবে বিবেচিত হবেন। এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। নিবাসী অর্থাৎ মানে বাংলাদেশে আর কি, নিবাসী বা দেশে বসবাস করেন। আচ্ছা, ব্যতিক্রমটা দেখি। উক্ত বর্ষে ধারাবাহিকভাবে বা সমষ্টিগতভাবে সর্বমোট 90 দিন, ব্যতিক্রম।
বা ততোধিক দিন এবং অব্যবহিত পূর্ববর্তী 4 বছরের মধ্যে ধারাবাহিকভাবে অথবা সমষ্টিগতভাবে 365 দিন। তাহলে এইটা আপনাকে মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে 183 দিন, অথবা আয় বর্ষে ছিল 90 দিন এবং পূর্ববর্তী আয় বর্ষের আগে আরো কি পূর্ববর্তী 4 বছর ধারাবাহিকভাবে তিনি 365 দিন ছিলেন। কিন্তু একটু মিনিমাইজ করে নেন, একটু করে নেন। হ্যালো, একটু মিউট করে নেন। কে বলছেন? একটু মিউট করে নেন। হ্যাঁ, একটু মিউট করে পারিবারিক কথাটা বলেন। আচ্ছা, গেল। তাহলে এটা ক্লিয়ার। তারপরে যাই আমি ইম্পর্টেন্ট গুলি। হ্যাঁ, ইম্পর্টেন্ট গুলি পারকুইজিটটা পরে বুঝাবো, আমি পারকুইজিটটা পরে বুঝাবো। ফটকা কারবার কি? ফটকা কারবার হচ্ছে সাধারণত শেয়ার বিজনেসটাকে ফটকা কারবার বলা হয়, ঠিক আছে? অর্থাৎ কোনো ব্যবসা যে ক্ষেত্রে পণ্যের ক্রয় বা বিক্রয় চুক্তি এইরূপ ভাবে সম্পন্ন করা হয় যাহার ফলে পণ্য নির্দিষ্ট সময় অন্তর বা চূড়ান্তভাবে হস্তান্তরিত বা সরবরাহ না করিয়াও অন্যভাবে নিষ্পত্তি করা যায়। আচ্ছা, এই যে শেয়ার কেনা বেচা হয়, কোনো product বা এমনি হাতে হাতে কোনোটা কি ট্রান্সফার হয়? মানে ধরেন আমরা একটা প্রোডাক্ট যেভাবে পাই এরকম করে কি আমি হাতে পাই প্রোডাক্টটা? পাই না শেয়ার মার্কেটে। তার মানে সেটাকে বলা হচ্ছে ফটকা কারবার। হ্যাঁ, এটা এত ইম্পর্টেন্ট না, অনেক সময় এগুলি জানা থাকলো। এখন আসেন ব্যক্তি। ব্যক্তি বলতে কি বোঝায়? কোন স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তি সংঘ, হিন্দু, অবিভক্ত পরিবার, ট্রাস্ট, তহবিল, কোম্পানি অন্তর্ভুক্ত হবে। এটাকে আপনাকে মুখস্থ করতে হবে। ব্যক্তি বলতে কি বোঝায় আয়কর আইনে? স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তি সংঘ সবাইকে ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। ব্যক্তি মানে একটা মানুষ, কিন্তু কোম্পানি আইনে কি বলা হচ্ছে? অর্থাৎ একটা প্রতিষ্ঠানও সে একটা ব্যক্তি, নাকি? এটা তো জানেন আপনারা, ঠিক আছে? তার মানে এটা আপনাকে মুখস্থ করতে হবে। আমি কিন্তু এগুলি লিখাবো। যেমন আজকে তো আলোচনা করছি, এমন হতে পারে শনিবারের ক্লাস শুরুর আগে আমি আবার রিভিউ করব, আপনাদের লিখতে দিব। আপনারা লিখে আমাকে স্ক্রিনশট পাঠাবেন গ্রুপে, ঠিক আছে? অথবা আপনারা বাসায় এগুলি হোমওয়ার্ক করবেন। শুধু এই কয়েকটা বিষয়, আর কিছু না। আর ইম্পর্টেন্ট কিছু আমি দেখতে পাচ্ছি না। আমি এগুলি রেখেছিলাম আজকের ক্লাসের জন্য। আজকে আমাদের শুরু হলো। ঈশ্বরের কৃপায় আমরা আশা করছি আমরা কন্টিনিউ করব সবকটা ক্লাস এবং আপনারা এনজয় করবেন। এখন ক্লাস আলোচনা সার্বিক বিষয় নিয়ে কেউ যদি কিছু বলতে চান বলতে পারেন, সার্বিক বিষয় নিয়ে। আজকের প্রস্তুতি হচ্ছে এই পর্যন্ত। আমরা যথারীতি তাহলে শনিবারে আমরা আবার শুরু করছি। হ্যাঁ স্যার, জি বলেন। স্যার ওই নির্বাসীটা একটু যদি আরেকবার বুঝিয়ে দিতেন স্যার। হ্যাঁ, নিবাসী। ধরেন আমি তো বাংলাদেশে বসবাস করি, তাই না? বাংলাদেশি জি স্যার। মানে জি স্যার। বাংলাদেশের পরিপূর্ণ অর্থে 365 দিন আমি বাংলাদেশে থাকি। কিন্তু যারা বিদেশ থাকে বা তাদের ফাইলটা কি করে নিষ্পত্তি হবে, তাহলে সেক্ষেত্রে তাকে তো আমার একটা সংজ্ঞায় আনতে হবে। ধরেন সে আসে যায়, তাহলে সে যদি আসে যায়, তাহলে তার ফাইলটা কিভাবে, তাকে কি আমি বিদেশি হিসেবে ট্রিট করব নাকি তাকে নিবাসী হিসেবে ট্রিট করব? তাহলে এই প্রশ্নটা আসে না? সে ধরেন জি স্যার। 5 মাস দেশের বাইরে ছিল, তাকে আমি কিভাবে ট্রিট করব? তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে নিম্ন বর্ণিত সময়ব্যাপী, অর্থাৎ একটা আয় বর্ষে তিনি যদি সমষ্টিগতভাবে, অর্থাৎ ধরেন 1 মাস ছিল, পরে 15 দিন বিদেশ ছিল, আবার 1 মাস বিদেশ ছিল, এভাবে সমষ্টিগতভাবে তিনি যদি 183 দিন দেশে অবস্থান করেন, তখন তিনি নিবাসী হিসেবে, বাংলাদেশি নিবাসী হিসেবে বিবেচিত হবে। মানে বাংলাদেশের বসবাসকারী হিসেবে বিবেচিত হবে। জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে মূল বিষয়টা। হ্যাঁ হ্যাঁ স্যার, জি স্যার, আরেকটা প্রশ্ন হলো স্যার, এগুলো কি সব ধারা 2 এর মধ্যে অন্তর্ভুক্ত? হ্যাঁ, সব কয়টা এখানে যা আছে ধারা 2 এর, এগুলো হচ্ছে সব উপধারা। হ্যাঁ, সব উপধারা। উপধারা। উপধারাও কি স্যার এই স্যার উপধারা কি আমার উল্লেখ মনে করতে হবে? হ্যাঁ, যেমন 2-এর আপনি উপধারা 14 আয়কর সম্পর্কে এইভাবে বলা হয়েছে, এইভাবে লিখতে হবে লেখার সময়? হ্যাঁ, যদি লিখতে পারেন তখন আর কোনো ধরনের মিস হবে না, না লিখতে পারলেও নাম্বার পাওয়া যায়। স্যার হ্যাঁ, শুধু যদি শুধু ধারা লিখতে 2 পারেন লিখলেও তাহলে হবে, ভালো হবে। স্যার, যে ধারা 2 এ। হ্যাঁ, ধারা 2 এর জি, যদি লিখতে পারেন এইভাবে মনে থাকবে না। আর যদি সংজ্ঞাটাও লিখতে পারেন, সব কয়টা কিন্তু আমরা যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করলাম সব কয়টাতে কিন্তু ধারা সহ চায় নাই। চেয়েছে কি 3 বছরের যে কোয়েশ্চেন অ্যানালাইসিস করলাম এভাবে চায় না। 2-একটা বিষয় আছে স্পেসিফিক বলে যে ধারা সহ উল্লেখ করেন, তখন তো আপনি বাধ্য, আর এছাড়া আপনি জি বাধ্য স্যার। না।
তাহলে স্যার যে সময় আমি নোট ডাউনটা করবো তাহলে ধারা সহকারে নোট ডাউনটা করবো। হ্যাঁ, আপনি যে ধারা বলতেছেন সংক্রান্ত পড়বেন, অবশ্যই ডেফিনেটলি প্রস্তুতি থাকবে। তারপরে যদি ধারা উল্লেখ না করে প্রশ্নে আপনি দিবেন না, আর যদি মনে থাকে দিয়ে দিবেন। তাহলে ক্লাস নিয়ে কি আজকে কোনো কথা আছে, আলোচনা আছে? স্যার ক্লাস প্রতি সপ্তাহে কতদিন? 3 দিন? 3 আর দিন, কি কি হ্যাঁ, বার? আবার একটু 3 দিন বলে হবে। রেগুলার হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি। শুধু কালকে একটু আমরা পসপোন রাখছি। কালকে ক্লাস হবে মঙ্গলবারে হবে। রবিবার, হ্যাঁ রবিবার, মঙ্গলবার না, রবিবার, শনিবার, ও। রবিবার। ঠিক আছে স্যার। হ্যাঁ, এটাই আমার শিডিউলে ছিল। আর যদি কখনো কোনো ব্যতিক্রম হয় আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই।